আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত আছে তার যে দশম চ্যাপ্টার নাম হচ্ছে কি দ্বিপদী বিস্তৃতি। এই অধ্যায়ের একটা পার্ট নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বিশেষ পার্ট এবং সম্পূর্ণ বর্ণনা দিয়েছে এর আগের পার্টে। সো এই পার্ট করতে হলে অবশ্যই তোমাদেরকে আগের পার্ট করে আসতে হবে। তাহলে যারা আগের পার্ট করেছো তাদের জন্য আজকের এই দ্বিতীয় পার্টের ক্লাসটি আশা করি অনেক হেল্পফুল হবে। এবং আজকের এই দ্বিতীয় পার্টে আমরা খুব সহজে কিভাবে আমরা যে কোনো একটা পদ নির্ণয় করতে পারি সেই বিষয়টা লক্ষ্য করব। সো তোমরা একটু ক্লাসে মনোযোগ দিবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ওকে? আর আমি চ্যালেঞ্জ করলাম আজকের ক্লাস করার পর থেকে আমি যে নিয়মটা তোমাদেরকে শিখাবো এটা কখনোই তোমরা ভুলবে না, এবং পরীক্ষায় এমসিকিউ তোমরা নিশ্চিতভাবে আনসার করতে পারবে। সুতরাং আমার অনুরোধ শুধু একটাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, দেখো। দ্বিপদী বিস্তৃতির পার্ট টু এ আমরা কি জানতে চলছি? তোমরা কিন্তু এর আগের পার্টে একটা জিনিস জেনেছো, যারা আগের পার্ট দেখোনি তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে উচ্চতর গণিতের সবগুলো অধ্যায়ের লিংক পাবে। বাট আগের পার্ট দেখার জন্য তোমরা দশম অধ্যায়ের প্লে লিস্ট লিংকে ক্লিক করে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট সাজানো আছে, এরপরে এমসিকিউ সৃজনশীল আসবে, সবগুলো পার্ট অনুযায়ী ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখে নেবে, ওকে? আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো আমরা তাহলে আজকে কি জানতে চলছি। আচ্ছা, প্রথম পার্টে তোমরা কিন্তু এই বিষয়টা জানো যে কোনো একটা দ্বিপদী রাশিকে, সাপোজ আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই এর উপর 5 দেই, এটা হচ্ছে আমাদের একটা কি দ্বিপদী রাশি, কারণ এইখানে আমাদের টোটাল দুইটা পদ আছে। তাহলে এই দ্বিপদী রাশিকে কিভাবে বিস্তৃত করতে হয়, অর্থাৎ বিস্তৃত করার তোমরা নিয়ম শিখেছো, ওকে? আর সেইখানে সহগ নির্ণয়ের দুইটা নিয়ম ছিল, একটা হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজ আর একটা দ্বিপদী উপপাদ্য। এই দ্বিপদী উপপাদ্যই হচ্ছে আমাদের মেইন খেলা, এখান থেকেই আমাদের পুরো অধ্যায়টা করতে হয়। আমরা কিভাবে করছিলাম সেটা আগে একটু দেখে নেব, তারপরে শর্ট টেকনিকে কিভাবে করা যায় সেটা বুঝবো। আর আজকের ক্লাসে হচ্ছে আমি আগে এইটা তোমাদেরকে করিয়ে দেখাই এটা কিভাবে করতে হয়, তারপর বলবো আমরা কি শিখতে চলেছি, ওকে? জাস্ট একটু লক্ষ্য করো, এইটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি করব। কিভাবে করব আগের ক্লাস যারা করছো তারা কিন্তু এটা বুঝতে পারছো। তাহলে প্রথম কাজ কি হবে দেখো, প্রথম কাজ হবে হচ্ছে আমাদের যারা আগের ক্লাস করেছো, যেহেতু এখানে 5 আছে তার মানে আমাদের এখানে পদ সংখ্যা আসবে কয়টি? এখানে যদি 5 থাকে তাহলে পদ সংখ্যা হচ্ছে n+1। n কে n হচ্ছে এই পাওয়ার, তাহলে এখানে 5 থাকলে পদ সংখ্যা হবে 5+1 সমান হচ্ছে 6টি। তাহলে এখানে আমরা টোটাল 6টা পদ পাবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা কি করব? দ্বিপদী বিস্তৃতি করব, বাট প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে নয়, ওকে? আচ্ছা, তাহলে প্রথম যে নিয়মটা তোমরা কিন্তু জানো যে NC0 NC0 এই নিয়মগুলো কিন্তু তোমরা শিখেছো কিনা? NC1 NC2 এটা কিন্তু তোমরা শিখেছো। তাহলে এইখানে n এর মান কত? n এর মান হচ্ছে 5, তার মানে আমি সহগে কি বসাবো? প্রথমে 5C0 বসাবো, তারপর 5C1 বসাবো, দেন 5C2 বসাবো, এইভাবে বসাবো। তাহলে লক্ষ্য করো, 5C0 এটা হচ্ছে আমাদের প্রথম সহগ। আচ্ছা, 5C0 এখন কি করতে হবে? এই যে প্রথম পদটা নিতে হবে, এই পদের উপরে এইখানে যেটা আছে সেইটা দিতে হবে, ওকে? আর আমাদের নিয়ম কি ছিল? এরপরে দ্বিতীয় পদের এইখানে তোমাকে শূন্য দিতে হবে, ওকে? আচ্ছা, এখন এইভাবে আমরা কি করব? করতে থাকবো। এরপরে আসবে হচ্ছে আমাদের 5C1, এবার আসবে কি 5C1, এবং এইখানে আমরা কি করব? এই এক্স এর যে পাওয়ারটা আছে এটা ধারাবাহিক ভাবে কমতে থাকবে, আর ওয়াই এর যে পাওয়ারটা আছে এটা ধারাবাহিক ভাবে বাড়তে থাকবে। এক্স এর পাওয়ার 5 থেকে কমে 4 এ আসবে, আর ওয়াই এর পাওয়ার 0 থেকে বেড়ে 1 এ যাবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে লক্ষ্য করে এরপরে কি আসবে? এরপরে আসবে হচ্ছে 5C2 আসবে। 5C2 আসার পরে এক্স এর মান কি হচ্ছে? ধারাবাহিক ভাবে কমতেছে, মানে মান নয়, এক্স এর পাওয়ার। 4 থেকে চলে আসবে 3 তে, আর ওয়াই এর পাওয়ার 1 থেকে চলে যাবে 2 তে বা স্কোয়ারে। দেন কি হবে? 5C এবার 3 আসবে, 5C3 আসবে। তাহলে এইখান থেকে আমরা কি পাইতেছি? এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এক্স এর মাথায় 3 থেকে চলে যাবে 2 এ, ওয়াই এর মাথায় 2 থেকে চলে যাবে 3 তে। দেন আমরা কি পাবো তোমরাই বলো? 5C4 পাবো। 5C4 এবার এক্স এর ভ্যালু মানে এক্স এর মাথায় কি যাবে?
এক্স এর মাথায় যাবে হচ্ছে এবার 2 থেকে 1 এ, ওয়াই এর মাথায় যাবে 3 থেকে 4 এ। ওকে, আশা করি ধরতে পারতেছো। এরপরে আরো একটা পথ কিন্তু পাবো আমরা, কারণ টোটাল 6টা পথ পাবো। দেখবে এখানে কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়েছে। আরো একটা পাবো, আর একটা কি, আর একটা হচ্ছে 5C5। এরপরে 5C6, এটা কিন্তু যাওয়া যাবে না। এখানে আর এখানে যখন সমান হবে আর কোনো পদ নেই, তাহলে এটাই বুঝতে হবে 5C5। তাহলে এবার এক্স এর ভ্যালু 0 হয়ে যাবে 1 থেকে, আর ওয়াই এর ভ্যালু 4 থেকে 5 হয়ে যাবে। ধরতে পারছো কিনা? পারছো। প্রথম ক্লাস যারা করেছো তোমরা পারছো। তাহলে এটা হচ্ছে কি করলাম আমরা, দ্বিপদী বিস্তৃতি করলাম এটার। ওকে, কোন নিয়মে করলাম? দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে এই যে সহগ নির্ণয় করলাম, NC0 NC1। আচ্ছা, এখন তোমাদেরকে আমি এই জিনিসটা একটু বুঝাতে চাই। সাপোজ এইখান থেকে তোমাদের যে সি কথাটা আছে না, বা সি যে শব্দটা আছে না, বা সি যে অক্ষরটা আছে না, এটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এইটাকে, এটা যদি না লিখি তাহলে আমরা কিভাবে, আমি কিন্তু বুঝাচ্ছি, আমি কিন্তু এখন সরল করতেছি না, আমি জাস্ট বুঝাচ্ছি। এইখানে আমি যদি 5C0 না লিখে এইভাবে লিখি 50, তবুও কিন্তু কোনো সমস্যা নেই। এই সি না লিখলেও চলে, এই সি না লিখলেও চলে। তুমি কিন্তু সরল করতে, মানে এটা যদি এখন মান নির্ণয় করতে, মানে সবকিছু করতে চাও, তাহলে এখানে তুমি সবকিছু করো, যে 5C0 এর মান হচ্ছে আমাদের 1, এইভাবে তুমি করতে যাও। আচ্ছা, তার আগে এখন লক্ষ্য করো, আমি তোমাদেরকে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, এই সি লিখলেও চলে, না লিখলেও চলে। আশা করি তোমরা ধরতে পারছো। ওকে, তাহলে আমরা এই 5C0 জায়গায় 50 লিখতে পারি। অপরদিকে 2 নম্বর যে আমাদের পদটা আছে, এখানে 5C1 না লিখে যদি 51 লিখি, নো প্রবলেম, ওই একই কথা। 5C1 ও যে কথা, 51 ও একই কথা। এরপরে 3 নম্বর পদের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে 5C2 আছে না, আমি এইখানে এই সহগের এই জায়গায় সিটা না লিখে শুধু 2 লিখতে পারি, একই কথা। আশা করি এই জিনিসটা তোমরা ধরতে পারছো। ওকে, তাহলে সহগটা না লিখে আমি এইভাবে লিখলে নো প্রবলেম। তাহলে এখন জাস্ট একটু লক্ষ্য করো, আমরা এখন এইটাকে একটু ভেঙে ভেঙে করি। দেখো 5C0 বা 50 এর মান বা ভ্যালু কত, অবশ্যই এটার ভ্যালু হচ্ছে 1। যারা আগের ক্লাস করছো তারা এই জিনিসটা বুঝতে পারছো। এখন লক্ষ্য করো y⁴ এটার ভ্যালু কত, 1। আর x⁵ এটা তো x⁵। তাহলে 1 ইন্টু 1 ইন্টু x⁵ কি হবে বলো? x⁵ই থাকবে। আশা করি বুঝতে পারছো। এরপরে প্লাস, এবার লক্ষ্য করো 5C1 এটার মান কত। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, ক্যালকুলেটরে কিন্তু এটার মান খুব সহজে বের করা যায়, এর আগের ক্লাসে দেখিয়েছি। সো এটার মান অবশ্যই হবে 5, কারণ কি, আচ্ছা তার সেজন্য আমি আর নতুন বোঝাবো না, আগের ক্লাসটা করলেই হবে। ওকে, তাহলে 5C1 এর মান কত, তুমি চাইলে ক্যালকুলেটরে 5 লিখে শিফট চাইবা, ভাগে চাপবা, তাহলে সি আসবে। 5C এখন 1 এ চাপবা, তাহলে এরপরে সমান দিবা, দেখবে উত্তর এসে গেছে। তাহলে 5C1 এর মান হচ্ছে 5। আচ্ছা, আমি লিখলাম 5। এরপরে কি আছে, x⁴ আছে, y⁴1, ওই 1 না লিখলেও চলে, শুধু y লিখলেই কেল্লা খতম। এরপরে লক্ষ্য করে এখানে 5C2 এর মান কত হবে। সো এটা নিয়ম, বের করার নিয়ম কিন্তু আলাদা আছে, সেটা তোমরা আগের ক্লাসে দেখেছো, বাট আমি ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদের করে দেখাচ্ছি। 5, এরপরে সি, এরপরে হচ্ছে আমাদের 2, তাহলে এর মান হচ্ছে কত, 10। 5C2 এর মান কত বলো, 10। তাহলে আমি লিখলাম হচ্ছে 10, তারপর কি আছে, x³ আছে, এরপরে y² আছে। এরপরে আমি যাচ্ছি হচ্ছে পরের পদে, এখানে 5C3, সো আমি বের করি 5C এবং 3, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে আবারও 10, তাহলে 10। আর হচ্ছে আমাদের আছে x²y³, এরপরে প্লাস, এবার লক্ষ্য করো 5C4 এর ভ্যালু কত। সো তুমি ক্যালকুলেটরে 5C4 লিখো, দেখো অ্যান্সার আসছে 5। তাহলে 5C4 এর ভ্যালু হচ্ছে 5। আর এখানে পাচ্ছি x এর মাথায় 1 মানে শুধু x, y এর মাথায় 4 মানে y⁴ প্লাস। এবার লক্ষ্য করো 5C5, সো এটা আশা করি বুঝতে পারছো, এখানে কিন্তু আসবে 1। 5C5 এর ভ্যালু 1, কারণ এখানে আর এখানে যদি এক হয় তাহলে সেটার ভ্যালু 1। তুমি চাইলে ক্যালকুলেটর করতে পারো 1। এরপরে x⁴0 এটার ভ্যালু 1, তাহলে 1 ইন্টু 1 1। এই 1 দ্বারা এখন y⁵ কে গুণ করলে কি পাবো, সরাসরি y⁵ই পাবো। তাহলে জাস্ট একটু খেয়াল করো, আমরা কি করলাম, দ্বিপদী রাশিকে আমরা বিস্তৃতি করলাম দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে। এইভাবে আমরা এর আগের ক্লাসে শিখেছি। বাট এখন আমি কি করব, সাপোজ তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এই এক্স প্লাস ওয়াই, এই যে দ্বিপদী রাশিটা আছে, এইটার 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 তুমি সরাসরি সরাসরি তুমি চতুর্থ চতুর্থ পদটা বের করো, পদটা বের করো।
তাহলে এখন বলো, তুমি যদি চতুর্থ পদ বের করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে? এইভাবে করতে 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 দেখতে হবে চতুর্থ পদ কোনটা আসে। প্রথম পদও করতে হবে, দ্বিতীয় পদও করতে হবে, তৃতীয় পদও করতে হবে, এই যে চতুর্থ পদ এটা তখন তুমি লিখে দেবে। বাট আমি যে আজকে ক্লাসটা নেব, এই ক্লাসে আমি শিখে দেব যে কোন এইরকম সবগুলো না করে তুমি সরাসরি বলে দিতে পারবে এইটা হচ্ছে আমাদের চতুর্থ পদ। ওকে, যেটাই বলা হোক, সাপোজ তোমাকে বলা হলো 1 + x⁶, এইটার তুমি পঞ্চম পদটা বের করো। পঞ্চম পদ কি? পঞ্চম পদ কি? এখন তাহলে তুমি কি করবা? 1 + x⁴ এটার তুমি কি করবা? দ্বিপদী বিস্তৃতি করবা। এবং দ্বিপদী বিস্তৃতি করতে করতে এটার হচ্ছে পদ সংখ্যা হবে 60টা। এবং 60টা পদ বের করার পরে তুমি যেটা দেখবা 5 নম্বর পদ, সেইটা বলবে অ্যান্সার। কিন্তু এত বড় আমরা না করে আমরা সরাসরি বলে দিতে পারবো যে এটার আমাদের কি চাইছে? পঞ্চম পদ চাইছে, সো এটার পঞ্চম পদ এইটা আমরা সরাসরি বলে দিতে পারবো। কেমন করে? সো সেটাই আজকে আমরা শিখবো। আচ্ছা, জাস্ট এইখানে তোমাদের সেজন্য যে ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, দেখো আমি যদি এই 1 + x⁴ এইটার বিস্তৃতিটা বা আমরা দ্বিপদী বিস্তৃতিটা আমরা যদি অন্যভাবে করি, কেমন করে করি একটু লক্ষ্য করো। দেখো প্রথমেই এইখানে আমরা কয়টা পদ পাবো? 7টা পদ। প্রথমে আমি একটু অন্যভাবে এটার দ্বিপদী বিস্তৃতিটা করে দেখাচ্ছি। এটার যেভাবে করেছি এটার একটু ভিন্ন ভাবে করে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, 1 + x⁴ এইখানে পদ সংখ্যা পাবো আমরা হচ্ছে 6 + 1 7টা পদ পাবো। তাহলে প্রথম পদের ক্ষেত্রে কি হবে? NC0, NC0, NC0 মানে কি? 6 সি না লিখে আমি জাস্ট এইখানে 0 লিখতেছি, কোনো সমস্যা কিন্তু নেই। এরপরে কি করতে হবে? এই যে এখন এখন এইখানে হচ্ছে মেইন ব্যাপার, নতুন জিনিস যেহেতু শিখবো আমরা আগের নিয়মটা ভুলে যাই। আগে আমি যেভাবে করেছি 1 এর পাওয়ার 6 দিয়েছি, x এর পাওয়ার 0 দিয়েছি, আগের এটা নিয়ম ছিল। কিন্তু সেটা এখন আমি একটু নিয়মটা পাল্টে দেই। কিভাবে? একটু লক্ষ্য করো। এখন আমাদের প্রথম পদটা কি আছে? 1 আছে, লিখলাম 1। এখন এর পাওয়ারে কি হবে? মনে রাখবা এর পাওয়ারে হবে হচ্ছে আমাদের এইটা বিয়োগ এইটা, এইটা বিয়োগ এইটা। তাহলে 6 বিয়োগ হচ্ছে আমাদের 0। তাহলে 1 ^ 6 বিয়োগ 0 সমান 6। তাহলে 1 ^ 6। এমনিতে তুমি কি লিখতা? 1 ^ 6 লিখতা। জাস্ট দেখো এই নিয়মটা আমি ফেলতেছি যে এইখানে আমাদের সহগ যেটা আছে 6 0, এই সহগটা বা NC0 যেটাকে আমরা বলেছি, এই সহগটাকে মানে এই সহগটা জানলেই আমরা এইটার পাওয়ারে বা এইটার ঘাতে বা এইটার মাত্রাতে কি হবে সেটা বলে দিতে পারতেছি। তাহলে প্রথম যে পদটা আছে 1, এইটার পাওয়ারে কি হবে? এইটা বিয়োগ এইটা। আর দ্বিতীয় যে পদটা আছে এইটার পাওয়ারে শুধুমাত্র নিচেরটা হয়, অর্থাৎ 0। ঠিক একই ভাবে আমরা পরবর্তী পদটা নির্ণয় করি। তাহলে NC0 গেল, এবার হচ্ছে NC মানে n এর মান তো 6, তাহলে 6C, এবার হচ্ছে সি তো লিখবো না, 6C0, এবার হবে 6C1। এখন দেখো এই যে সহগ পাইলাম না? এখন একটু লক্ষ্য করো, প্রথম পদ কি ছিল? প্রথম পদ ছিল হচ্ছে আমাদের 1। তাহলে এবার 1 এর উপর কি হবে? এই 6 - 1, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করব। 6 - 1 সমান 5 পাবো। আর এমনিতে কি করতাম? এইখানে যেহেতু 6 আছে, ধারাবাহিকভাবে কমলে 5 হবে। আমরা ওই নিয়মটা শিখেছিলাম। বাট এইখানে একটু লক্ষ্য করো, নিয়মটা কি? এইটা বিয়োগ এইটা করব প্রথম পদের ক্ষেত্রে, আর দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা কি করব? জাস্ট নিচেরটা লিখব। ঠিক একই কথা নাই? এই যে 0 থেকে 1 হয়ে গেল, এই যে 6 থেকে 5 হয়ে গেল, বাট নিয়মটা চেঞ্জ করে দিলাম। এইভাবে দেখো আমরা যদি এটার বিস্তৃতিটা করি ঠিক কিভাবে হবে? পরবর্তী পদ কি হবে? এবার দেখো 6C0 গেল, 6C1 গেল, এবার 6C2 আসবে। এবার দেখো প্রথম পদ কি? 1। প্রথম পদ কি? 1। 1 এর উপর কি হবে? এইটা বিয়োগ এইটা, এটা বিয়োগ এইটা। আর পরবর্তী পদ হচ্ছে কি? এক্স। তাহলে এক্স এর পাওয়ার কি হবে? শুধুমাত্র নিচেরটা। একই কথা। তাহলে তুমি যদি ওই আগের নিয়মে করতে গেতে তাহলে তোমাকে কি করতে হতো? যেহেতু এখানে 5 আছে তাহলে তুমি এখানে লিখতা 4, বাট আমরা সেটা কি আলাদাভাবে লিখেছি 6 - 2, অর্থাৎ এই নিয়ম ফেলে। আর এইখানে যেহেতু এক্স এর উপর 1 আছে, তুমি নিয়ম অনুযায়ী এখানে 2 বসাইতে। বাট আমরা কোন নিয়ম ইউজ করেছি? এই যে নিচেরটা বসাবো আমরা দ্বিতীয় পদের ক্ষেত্রে। একবারে সোজা না? একেবারে সোজা। আচ্ছা, কেন এইভাবে শিখতেছি একটু পরে বোঝাচ্ছি। এরপরে জাস্ট একটু খেয়াল করো। এখন একটু খেয়াল করো, এর পরের পদটা আমাদের কি হবে? এবার 6C2 গেল, এবার হচ্ছে কি? 6C
3 আসবে। তাহলে এক্ষেত্রে কি হবে, প্রথম পদ 1, 1 এর পাওয়ারে এবার কি হবে 6 মাইনাস 3 হবে, এটা মাইনাস এটা। আর দ্বিতীয় পদ হচ্ছে x, x এর পাওয়ারে কি হবে, এই যে নিচেরটা বসবে। আশা করি এই জিনিসটা তোমরা পারবা কিনা, এই জিনিসটা এইভাবে দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে এটাও যে নিয়ম, এটাও একই নিয়মেই আমরা দ্বিপদী বিস্তৃতিটা করলাম। আচ্ছা, এখন এখন জাস্ট একটু খেয়াল করো, আমি যদি তোমাকে বলে দেই যে আমরা কিভাবে সহগ নির্ণয় করব। আচ্ছা দেখো, সাপোজ আমি তোমাকে বললাম যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7 এর এর তুমি কি করো, এর তুমি 7তম পদটি লেখো, 7তম পদটি লেখো। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি কিভাবে লিখবা এর 7তম পদটি। সো এর 7তম পদটি কি হবে, প্রথম কথা হচ্ছে এর 7তম পদটি লিখতে গেলে প্রথমে আগে 7তম পদের যে সহগ, যে এইখানে তোমাকে যদি বলা হতো এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 এর 4তম পদ বের করো, তাহলে তুমি কি করতে, এই যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে এই 4 নম্বর পদের ক্ষেত্রে তুমি যদি লিখতা তাহলে কি করতা, প্রথমে আগে সহগটা লিখতা। এখন তাহলে আমরা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7 এর যে 7তম পদটা লিখবো, সো 7তম পদের প্রথমে আমরা সহগটা লিখবো। এখন কথা হচ্ছে সহগ কত হবে। আচ্ছা, তোমরা কিন্তু এই নিয়মটা জানো যে এনসি জিরো, প্রথম থাকবে এনসি জিরো, এরপরে এনসি ওয়ান, এরপরে এনসি টু, এভাবে হবে তাই না? তাহলে এন কে, এন হচ্ছে এই যে আমাদের পাওয়ার, তাহলে আমরা এইখানে 7তম পদের সহগ কি হবে 7c। 7c কত বলো তো, 7c প্রথম যে পদ সেইটার ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের 0, দ্বিতীয় পদের ক্ষেত্রে হয় হচ্ছে 1, তৃতীয় পদের ক্ষেত্রে হয় হচ্ছে 2। তার মানে পদ যদি হয় 7, তাহলে আমাদের নিচে হবে 6। বুঝতে পারছো কিনা একটু লক্ষ্য করো, 7c0 এটা হচ্ছে প্রথম পদের ক্ষেত্রে, প্রথম পদের ক্ষেত্রে কি হয় nc0, দ্বিতীয় পদ 2 নম্বর যখন পদ তখন এখানে 1, 3 নম্বর যখন পদ তখন এখানে 2, তাহলে 10 নম্বর যখন পদ তাহলে এখানে হবে 9, মানে 1 কম। তাহলে এখানে বলেছে 7 নম্বর পদ, তার মানে এখানে হবে 6, 1 কম। আশা করি জিনিসটা ধরতে পারছো। তাহলে একটু লক্ষ্য করো, এইটার 7তম পদের ক্ষেত্রে আমরা কিন্তু সহগ বের করে ফেলছি। এখন একেবারে সোজা এটা 7তম পদটা নির্ণয় করা কিভাবে, সহগ যেহেতু নির্ণয় করছি আমরা তো এই নিয়মটা শিখেছি কিভাবে, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, আমরা তো করতেই পারি যে এইখানে আমাদের প্রথম পদ আছে এক্স, লিখলাম এক্স, এখন এক্স এর পাওয়ারে কি হবে, এই যে এটা বিয়োগ এইটা, বা আমি সিটা নিয়ে না দিয়ে শুধু 6 রাখলে কোনো সমস্যা হইতো না, জাস্ট 7 বিয়োগ 6, আর পরবর্তী পদ আছে ওয়াই, তাহলে ওয়াই এর মানটা কত হবে, জাস্ট নিচেরটা, এই যে এটাই আমাদের 7তম পদ। একেবারে সোজা। দেখো জাস্ট খেয়াল করো, জাস্ট খেয়াল করো, দেখো এখন যদি তোমাকে বলা হয় যেটাই বলা হোক সেটা যে কোনো একটা পদ্ধতি নির্ণয় করতে বলা হয়, তুমি জাস্ট সহগটা আগে নির্ণয় করবা, দেন এই সহগের মাধ্যমেই তো আমরা এইটা আবার নির্ণয় করতে পারবো। প্রথম পদের উপরে কি বসবে, প্রথম পদের উপরে বসবে হচ্ছে এই সহগের এইটা বিয়োগ এইটা, আর দ্বিতীয় পদের ক্ষেত্রে উপরে বসবে হচ্ছে শুধু নিচেরটা। এখন আমি তোমাদেরকে আরো কিছু উদাহরণ দেখাই যাতে তোমাদের ক্লিয়ার হয়। আচ্ছা জাস্ট একটু খেয়াল করো, সাপোজ আমি দিয়ে দিলাম 2 প্লাস এক্স হোল টু দি পাওয়ার, এইখানে দিয়ে দিলাম হচ্ছে তোমাকে 10। এইটার এইটার তুমি কি বের করো, এইটার তুমি 10তম পদ বের করো, 10 নম্বর পদ বের করো, 10 নম্বর পদ কি, 10 নম্বর পদ কি। এখন তুমি যদি আগের নিয়মে করতে যাও তাহলে এটার বিস্তৃতি করতে তোমাকে 10টা পদই বের করে দেখতে হবে 10 নম্বর পদটা কি আসে। বাট তুমি কিন্তু সহজেই বের করতে পারবা কিভাবে, আগে এই 10তম পদের তোমাকে সহগটা বের করতে হবে। কিভাবে বের করবা, তুমি কিন্তু জানো nc0, এন এন মানে কি, এন মানে হচ্ছে এই যে আমাদের যেটা থাকবে এইখানে সূচকে বা পাওয়ারে, এই হোল টু দি পাওয়ার যেটা থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের এন, তাহলে এখানে এন এর মান হচ্ছে 10। এবার 10c, দেখো এইখানে বলেছে 10 নম্বর পদ, তাহলে 1 নম্বর পদের ক্ষেত্রে এনসি 0 হয়, 2 নম্বর পদের ক্ষেত্রে সি এর পরে 1 হয়, 3 নম্বরের ক্ষেত্রে কি হয়, সি এর পরে 2 হয়, তার মানে যত নম্বর পদ এইখানে তার চেয়ে 1 কম, 10 নম্বর পদ এইখানে তার চেয়ে 1 কম, অর্থাৎ 9। তাহলে সহগ নির্ণয় করা শেষ। এখন তুমি দেখো প্রথম পদ আছে 2, তাহলে 2 এর মাথায় কে যাবে, এইটা বিয়োগ এইটা, অর্থাৎ 10 মাইনাস 9। সোজা না, একেবারে সোজা, একেবারে সোজা। আর আমাদের
কার উপরে? এবার হচ্ছে দ্বিতীয় পদ কি এক্স, তাহলে এক্স এর উপরে কে যাবে বলো তো? এক্স এর উপরে শুধু যাবে 9। এখন এইভাবে রাখবে না, তুমি একটু ক্যালকুলেট করবা। কিভাবে? এই যে 10c9 এর যে মানটা আছে সেটা নির্ণয় করবা ক্যালকুলেটরে। সো 10, এরপরে আমি দিলাম হচ্ছে সি, এরপরে দিলাম হচ্ছে 9। সো এটার মান কত? এটার মান হচ্ছে 10। আর এখানে দেখো 10 মাইনাস 9 করলে কত পাবো আমরা? 1 পাবো, অর্থাৎ 2 এর উপর হচ্ছে আমাদের 1, আর ওইখানে এক্স এর উপর 9। জাস্ট একটু লক্ষ্য করো, এইখানে 2 এর উপর 1 দিলে 2 পাবো, 10 দুগুণ 20 আর x টু দি পাওয়ার 9। এটাই হচ্ছে আমাদের 10 নম্বর পদ। কোনটার? 2x প্লাস 10, 2 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 এর 10 নম্বর পদ এইটা। একেবারে সোজা না? সোজা। এখন আমি তোমাদেরকে আরো উদাহরণ দেখাতে চাই। ওকে, জাস্ট একটু খেয়াল করো, তাহলে তোমার মেইন কাজ, তুমি যদি যে কোনো পদ বের করতে চাও, মেইন কাজ কি? এই সহগটা নির্ণয় করা। সোজা। এখন লক্ষ্য করো, সাপোজ আমি দিয়ে দিলাম এক্স প্লাস 1/x হোল টু দি পাওয়ার, এইখানে আমি যত বড়ই দেই। এখন যদি তুমি এই নিয়মটা না জানতে, সাপোজ আমি এইখানে দিয়ে দিলাম একবারে 50, তুমি যদি এই নিয়মটা না জানতে, তাহলে তোমাকে কি করতে? এখন তোমাকে বলা হয়েছে এটার কততম? এটার 49তম, 49 নম্বর পদটি বের করো, 49 নম্বর পদটি বের করো। তাহলে তুমি বলো, তুমি যদি এইটা আগের নিয়মে করতে যেতে, তাহলে তোমাকে এইটার বিস্তৃতি করে 50টা পদ নির্ণয় করতে হতো, তারপর দেখতে হতো 49 নম্বর পদটা কি আছে। আসলেই কি 50টা পদ নির্ণয় করা এতই সহজ হবে তোমার কাছে? না, এটা নির্ণয় করতে 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 তোমার টাইম শেষ। বাট তুমি সহজ নিয়মে তুমি একসাথে বলে দিতে পারবে যে এটার 49 নম্বর পদটা কি হবে। সো বলো কি হবে? দেখো, একটু খেয়াল করো, প্রথমেই হচ্ছে সহগ বের করব। তাহলে সহগ কি? সহগ হচ্ছে আমাদের NC0, NC1 এভাবে। তাহলে n এর মান এখানে হচ্ছে 50, তাহলে 50c। এইখানে এখন আমি কি বসাবো? 0 হচ্ছে প্রথম পদ, 1 হচ্ছে দ্বিতীয় পদ, 2 হচ্ছে তৃতীয় পদ। তাহলে এইখানে আমাদের আছে হচ্ছে 49 নম্বর পদ। তাহলে এইখানে আমি বসাবো 48, মানে পদ নম্বর যত তার চেয়ে জাস্ট এইখানে এক কম হবে, 48 হবে। সো এইটা পাবো আমরা। তাহলে যখন এইটা পাচ্ছি, সাথে সাথেই আমরা এখন লিখবো প্রথম যে পদটা আছে এইটার পাওয়ারে কি যাবে? এইটা বিয়োগ এইটা, অর্থাৎ 50 মাইনাস 48। আর আমাদের দ্বিতীয় পদ আছে 1/x, এইটার পাওয়ারে যাবে জাস্ট নিচেরটা, অর্থাৎ 48। এখন তুমি এটা ক্যালকুলেট করো, আশা করি কোনো মানে ব্যাপার হবে না। সো তুমি এটা ক্যালকুলেটরে করবা, 50c 48, এটার মান হচ্ছে আমাদের কত আসছে দেখো তো? 50c 48 আসছে হচ্ছে 1225, আসছে কত? 1225। আর এইখানে দেখো এক্স টু দি পাওয়ার কত? 10 মাইনাস 48, মানে এক্স টু দি পাওয়ার স্কোয়ার, কারণ 50 থেকে 48 বিয়োগ করলে 2 পাবো। আর 1/x, এটার উপর 48, মানে কি 1 এর উপর 48 দিলে 1ই, এক্স এর উপর 48 দিলে এক্স টু দি পাওয়ার 48। আচ্ছা, এখন আমি কি করতে পারি? একটু কাটাকাটি করতে পারি। কি দ্বারা? দেখো, এখানে হচ্ছে 2 1 2, অর্থাৎ এক্স এর পাওয়ার 1 হয়ে গেল। আর এইখানে হচ্ছে আমাদের 24 দুগুণ 48। ওকে, সো এইখানে আমরা তাহলে কি পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে, সো এটা তো কেটেই যাবে, এক্স স্কোয়ার আমরা পাবো হচ্ছে 1225 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 24। আশা করি এই জিনিসটা ধরতে পারছো। ক্যালকুলেট করা কোনো ব্যাপার নয়, মেইন ব্যাপার হচ্ছে তোমাকে যে কোনো একটা পদ নির্ণয় করা। সো এখন থেকে পারবা যে কোনো পদ নির্ণয় করতে। এমসিকিউ এর জন্য তাহলে দেখো কতটা গুরুত্বপূর্ণ, তোমাকে দিয়ে দিল যে এটা এততম পদ নির্ণয় করো, পারবা না? একেবারে সোজা। এখন তোমাকে যদি বলা হয় যে নির্ণয় করো, এবং বলা হলো যে তোমাকে এক্স এর সহগ বের করো, এক্স এর সহগ বের করো। আচ্ছা, কিভাবে? সাপোজ তোমাকে এইভাবে বলা হলো, যে কিভাবে বলা হলো, যে সাপোজ তোমাকে বলা হলো যে 3 প্লাস হচ্ছে এক্স হোল টু দি পাওয়ার হচ্ছে আমাদের 7, এর এর কি বললো? এর পাঁচতম পদের এক্স এর সহগ কত? এখন তোমাকে এটা বলে দেওয়া হলো এক্স এর সহগ কত, 5তম পদের এক্স এর সহগ কত। এটা তোমাকে এমসিকিউ এখন কি দেয়া থাকলো? 4টা অপশন দেয়া থাকলো। এখন কারেক্ট অপশনটা কিভাবে বের করবা? একেবারে সোজা। প্রথমে আগে তুমি এটার 5তম পদটা বের করবা। কিভাবে বের করবা? সো প্রথম কথা হচ্ছে সহগ বের করতে হবে। সহগকে এন সি, মানে প্রথমে আগে আসবে এন এর মান, তাহলে এন হচ্ছে এখানে 7, তাহলে 7c 5তম পদ যেহেতু, তার মানে 7c 4 লিখতে হবে। 5 থাকলে 4, 6 থাকলে 5। ওকে,
তাহলে NC4 বা 7C4 যেহেতু সহগ নির্ণয় হয়ে গেছে, প্রথম পদ আছে 3, 3 উপরে যাবে 7 মাইনাস হচ্ছে 4, আর দ্বিতীয় পদ x এর উপরে কি যাবে বলো? x এর উপরে যাবে হচ্ছে আমাদের শুধু নিচেরটা অর্থাৎ 4। তাহলে এখন 7C4 এর মান কত জাস্ট একটু লক্ষ্য করো। এটা আমরা অন্য নিয়মেও করতে পারি। কি নিয়মে আরো একবার দেখে দেই। এখানে 4 আছে না, সো আমি এটাকে কি করব, এখানে ভাগ চিহ্ন দেব, নিচে 4 আছে, 4 আছে মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এইভাবে লিখবো। ওকে, আর উপরেরটাও যেহেতু 7 আছে, 7টাও আমরা 4টা কি করব, পদে ভাগ করব। একটা হচ্ছে 7 ইন্টু 6, মানে এটা ধারাবাহিক ভাবে কমে কমে আমরা কি করব, গুণ করব, 4টা করব সর্বোচ্চ। যেহেতু নিচে 4 আছে তাহলে 1 ইন্টু 3 ইন্টু 4, মানে আগের ক্লাস করলে এটা বুঝতে পারবে। এখন লক্ষ্য করো, এই 4 কাটা, এই যে 3 1 3, 3 2 6, এই 2 কাটা, এরপরে এখানে এক থেকেও লাভ নাই, তাহলে 5 7 কত, 5 7 হচ্ছে আমাদের 35। এখন ক্যালকুলেটরে করলেও 35 আসবে। কিভাবে দেখো, 7C4, তাহলে আসে গেছে আমাদের হচ্ছে কত, 35। তাহলে 7C4 এর মান 35। এইখানে হচ্ছে দেখো, এখন গুণন হচ্ছে কি, 3 এর উপর কত আছে, 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে 3 এর উপর 3 দিলে আমরা পাবো 27। 3 3 9, 3 9 27। এরপরে আছে হচ্ছে x⁴, তাহলে 35 ইন্টু হচ্ছে 27 করো, অ্যান্সার আসে হচ্ছে 945, সরি 900 কত, 45 x⁴। এখন তোমাকে বলে দিছে যে এই x এর সহগ কত বলো তো, এখানে x এর সহগ কত, এই যে 945। এখন তোমাকে অপশনে 1 নম্বরে দিয়ে দিছে 940, 2 নম্বরে দিয়ে দিছে 920, 3 নম্বরে দিয়ে দিছে 921, ওকে 921, এবং 4 নম্বরে দিয়ে দিছে 945। এখন তুমি কোনটা দাগাবা? অবশ্যই এইটা দাগাবা। ওকে, সিম্পল ব্যাপার। তাহলে আশা করি কিভাবে যে কোনো একটি পদ নির্ণয় করতে হয়, এই আমাদের দ্বিপদী বিস্তৃতি এত বড় না করে, এই জিনিসটা তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছো। আচ্ছা, এই জিনিসটার পাশাপাশি এখন আমরা আরো একটু বিষয়ে জানবো, যেগুলো জানলে আসলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যায় আর কি। আর তারপর আমি তোমাদেরকে MCQ সিকিউ এগুলো নিয়ে আলোচনা করার সময় এগুলোর যে বেসিক লাগে সেটা শিখিয়ে দিয়ে এগুলো আলোচনা করব। বাট এই অধ্যায়ের ক্ষেত্রে যে বেসিক গুলো তোমার জানতেই হবে সেগুলো আমি জানাচ্ছি। এরপরে তোমাকে একটু জানতে হবে যে মধ্যক নির্ণয়টা, মধ্যক, ওকে, মধ্যক নির্ণয়, দ্বিপদী বিস্তৃতির মধ্যক নির্ণয় কিভাবে নির্ণয় করবা, জাস্ট একটু খেয়াল করো, একটু লক্ষ্য করো। সাপোজ তোমাকে দেয়া হলো x+y⁴ দেয়া হলো। আচ্ছা না, হোল টু দি পাওয়ার প্রথমে আমি 6 দিলাম, হোল টু দি পাওয়ার 6। এইটার এইটার মধ্যপদ নির্ণয় করো। মধ্যপদ, মধ্যপদ মানে কি, মাঝখানের যে পদটা আসবে। এখন তুমি যদি সাধারণ ভাবেই চিন্তা করো এটার মধ্যপদ, তার মানে এখানে কি হবে, তুমি এটার আগে বিস্তৃতি করবা। তোমার নিয়ম অনুযায়ী তুমি কি করবা, বিস্তৃতি করবা। কিভাবে দেখো, প্রথম কথা হচ্ছে তুমি কি জানো, দেখো প্রথমে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি, এই যে আমাদের সহগ লিখতে হবে NC0, এখানে হচ্ছে 6C, প্রথমে 0 লিখবো, তারপরে আমি x লিখবো, x এর পাওয়ার প্রথমে আমি 6 দেব, এরপরে কি করব, y আছে, y এর পাওয়ার কত দেব বলো, y এর পাওয়ার প্রথমে 0 দেব। বাট তুমি যদি এই নিয়মটা খেয়াল করো, সহগের পর এইখানে আমাদের 6 মাইনাস হচ্ছে 0 করব, আর y এর পাওয়ার নিচেরটা দেব, এভাবেও হয়, তুমি ওই নিয়মেও করতে পারো। এরপরে আমাদের দ্বিতীয় পদ আমাদের কি আসে বলো, দ্বিতীয় পদ আসতেছে হচ্ছে আমাদের কত, 6C1, এইখানে x এর পাওয়ার 6 থেকে 5, y এর পাওয়ার 0 থেকে 1। আমি একটু তাড়াতাড়ি করে নেই। 6C2, এবার x এর পাওয়ার 4, y এর পাওয়ার 2, এরপরে প্লাস 6C3, আমাদের x এর পাওয়ার 3, y এর পাওয়ার 1, সরি y এর পাওয়ার এবার 3 হবে। এরপরে আমাদের 6C4, আমাদের x এর পাওয়ার আসবে হচ্ছে 2, y এর পাওয়ার আসবে 4, প্লাস এবার লক্ষ্য করো 6C4, সরি এবার 6C5 আসবে, x এর পাওয়ার 1 আসবে, y এর পাওয়ার 5 আসবে। এরপরে প্লাস আমি আরো করতেছি 6C6, এইটাই তাহলে শেষ পদ। এখানে আমাদের কি হবে বলো, আমাদের 6C6 আছে, x এর পাওয়ার এবার 0, y এর পাওয়ার 6। আচ্ছা, এখন বলা হয়েছে যে এইটার মধ্যপদ। এখন মধ্যপদ তাহলে তুমি কোনটা দেখতেছো, এখানে পদ আছে কয়টা, একটা। আচ্ছা, আমরা মধ্যপদ কিভাবে বের করি, নিয়মটা আশা করি তোমরা এগুলো সবাই জানো, যে আমাদের এইখান থেকে আমরা 2টা কমালাম, এপাশ থেকে 2টা কমালাম, এবার আমরা আবার এখান থেকে একটা কমাইলাম, এখান থেকে একটা কমাইলাম, তাহলে আমাদের মাঝখানে এখন যেটা থেকে গেল এটা হচ্ছে আমাদের মধ্যপদ। তাহলে মধ্যপদ এখানে কত, মধ্যপদ চলে আসছে হচ্ছে আমাদের 6C3 x³ and y³। ওকে, আর এইটার মান কত দেখো, 6C3, তাহলে 6C3 এর আমরা মানটা বের করি, 6C
3। দেখো আমাদের মান কত আসছে, 20 আসছে। তাহলে 20x³ y³ এটাই হচ্ছে আমাদের এইটার মধ্যপদ। তাহলে এই মধ্যপদটা নির্ণয় করতে গেলে তোমাকে কি কি করতে হলো, এই পুরোটা তোমার এইখানে দ্বিপদী বিস্তৃতি করতে হলো, তারপর দেখতে হলো যে আসলে কোনটা মধ্যপদ। তাহলে এইভাবে এত বড় করতে গেলে তুমি যদি 5টা করতে যাও বা সর্বোচ্চ 2টা করতে যাও, এইখানেই কিন্তু তোমার যাবতীয় এমসিকিউ করার টাইম চলে যেতে পারে। তাহলে আমি শর্টকাটে কিভাবে করব সেইটা এখন আমি তোমাদেরকে দেখাবো, এবং সেইটা দেখানোর জন্য এই ক্লাসটা। এখন তোমাকে বলা হয়েছে এইটার মধ্যপদ নির্ণয় করো। এখন তুমি এই জিনিসটা একটু খেয়াল করো। দেখো এইটার আমাদের পদ সংখ্যা কত হবে বলো। এখানে আমাদের আছে 6, তাহলে পদ সংখ্যা কত হয়, n+1। তাহলে এখানে 6+1 সমান হচ্ছে 7। তাহলে আমাদের এখানে পদ সংখ্যা কয়টা, 7টা। এখন তাহলে কোন পদটা আমাদের মধ্যপদ হবে, অবশ্যই যেটা হচ্ছে আমাদেরকে 7-এর অর্ধেক, মানে 7-এর অর্ধেক করলে যেটা পাবো, বা 7 তুমি যদি এইভাবে লেখো, যেহেতু পদ হচ্ছে 7টা, তাহলে তুমি এইভাবে সাজাবা 1 2 3 4 5 6 7 সাজালা। এখন তুমি কি করবা, এখানে দুটা বাদ দিলাম, দুটা বাদ দিলাম, দুটা বাদ দিলাম, সরি দুটা কেন বাদ দেবো, একটা বাদ দিলাম। আচ্ছা এখানে আমি কি করলাম, এখানে 6 ছিল তাই না, তাহলে দুইটা বাদ দিলাম, এইখানে আমি দুইটা বাদ দিলাম। এবার এই পাশ দিয়ে একটা বাদ দিলাম, এই পাশ দিয়ে আর একটা বাদ দিলাম, মানে এইখান থেকে টোটাল আমি 3টা বাদ দিলাম, এইখান থেকে টোটাল 3টা বাদ দিলাম, মাঝে যেটা থাকলে এটা হচ্ছে আমাদের কি মধ্য। তাহলে এটা মধ্যপদের কত, 4 নম্বর পদটা তাহলে মধ্যপদ। তাহলে এখন তুমি নির্ণয় করবা 4 নম্বর পদটাই যেহেতু মধ্যপদ। ওকে, তাহলে এখন তোমার নির্ণয় করতে সহজ হয়ে গেল, তোমাকে এইরকম করতে হলো না। আবারও বুঝাচ্ছি, এইখানে আছে হচ্ছে 6, তাহলে আমাদের পদ সংখ্যা কত হবে, 7 হবে। তাহলে যদি 7টা পদ হয় তাহলে মধ্যপদ কোনটা হবে, তুমি এইভাবে লিখবা 1 2 3 4 5 6 7। লেখার পরে তুমি এই 3টা বাদ দিলে, 3টা বাদ দিলে, এখানে মাঝে থেকে গেল 4, তাহলে এই 4 হবে আমাদের মধ্যপদ। তাহলে 4তম পদটা মধ্যপদ। এখন তাহলে তুমি কি করবা, জাস্ট 4তম পদটা নির্ণয় করবা। এখন 4তম পদ কিভাবে নির্ণয় করবা, একটু আগেই শিখিয়েছি কিভাবে যে কোনো একটি পদ নির্ণয় করতে হয়, একটু আগেই শিখিয়েছি কিভাবে করবা। দেখো প্রথম কাজ তোমার কি হবে, প্রথম কাজ হবে হচ্ছে, দেখো NC0 NC1 এভাবে তোমাকে 4তম পদ বলছে, তাহলে n এর মান হচ্ছে আমাদের 6, এইটা ফিক্সড। আচ্ছা এন সি, এবার এইখানে কত লিখবো, যেহেতু 4তম পদ এইখানে লিখবো 3। তাহলে প্রথম পদ আমাদের ছিল হচ্ছে x, তাহলে x এর পর 6 থেকে 3 গেলে 3। আর দ্বিতীয় পদ আছে y, y এর পর কত হবে, 3। এখন লক্ষ্য করো তো, এই 6c3 এটার ভ্যালু আমরা পাইছি 20, x³ y³ আমরা কিন্তু এতগুলো না করে জাস্ট সরাসরি আমরা উত্তর বের করলাম যে আমাদের এইটা হবে হচ্ছে কি আমাদের মধ্যপদ। আচ্ছা ওকে, ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি আরো একটু দেখাচ্ছি। হ্যাঁ তোমরা কিন্তু একটা জিনিস সবাই বলতেছো যে যেহেতু আমাদের এইখানে পদ সংখ্যা বিজোড় হয়েছে, 7টা হয়েছে, বিধায় আমরা একটা মধ্যপদ পাইছি। বাট এইখানে যদি জোড় হইতো আমরা তো তাহলে 2টা মধ্যপদ পাইতাম, সেটা দেখাচ্ছি। তার আগে আমি বিজোড় এই মধ্যপদের ক্ষেত্রে আরো একটা জিনিস লক্ষ্য করাই। সাপোজ তোমার এইরকম দেয়া আছে এক্স প্লাস, আর যে কোনো একটা তুমি দাও, x1 + y, এইটার উপর, এটার উপর কত আছে বলো, এটার উপর আছে হচ্ছে তোমার 10। এখন প্রথম যে কাজ হবে, এটার বলেছে এটার মধ্যপদ কত, মধ্যপদ কত। এখন এখানে বিভিন্ন ভাবে বলতে পারে, বলতে পারে যে মধ্যপদের সহগ কত, মধ্যপদের ওয়াই এর সহগ কত, এইভাবেও বলতে পারে। সো সবগুলোই তুমি করতে পারো। প্রথমত তোমাকে মধ্যপদটা নির্ণয় করতে হবে। সো মধ্যপদ কত হবে এইটার, দেখো এইখানে আমাদের পদ সংখ্যা কত, 10 না, এইখানে সরি আমাদের এইখানে পাওয়ারে কত আছে, 10। তাহলে পদ সংখ্যা কত হবে, 10+1 সমান 11 বা 11টি পদ। তাহলে তুমি কি করবে, এইভাবে একটু লিখবা 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 +8 +9 +10। যারা একটু এক্সপার্ট তাদের এত লেখা লাগে না, তারা প্রথমেই বুঝবে এই 11র মাঝের পদ কোনটা হতে পারে। তাহলে এইখান থেকে তুমি প্রথমে 4টা বাদ দিলা, 4 পর্যন্ত বাদ দিলা, এই পাশ থেকেও তুমি 4টা বাদ দিলা, এরপরে তুমি এইখান থেকে আরো একটা বাদ দিলা, এখান থেকে আরো একটা বাদ দিলা, এই যে মাঝে আমাদের যেটা থেকে গেল 6 থেকে গেল না, 6 হচ্ছে আমাদের তাহলে মধ্যপদ। 6 কি, 6 হচ্ছে আমাদের মধ্যপদ, বা 6তম পদটা হবে মধ্যপদ। তাহলে এখন তুমি এই যে আমাদের কি দিছে 1 + y² এটার মধ্যপদ নির্ণয় করো। এটার মধ্যপদ কোনটা, 6তম পদ, তাহলে 6তম পদ নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে আমাদের n এর মান 10, তাহলে 10c, আমাদের যেহেতু 6তম পদ নির্ণয় করতে হবে, তাহলে 10c 5। সো এটা হচ্ছে আমাদের সহগ। তাহলে প্রথম পদ এখন দেখো 1 আছে, সো 1 এর উপর কি হবে, 10 থেকে 5 গেলে 5 থাকবে। আর হচ্ছে আমাদের কি হবে বলো, আমাদের যদি দ্বিতীয় পদ আছে হচ্ছে y, সো y এর কত হবে, আমাদের নিচেরটা হবে অর্থাৎ 5 হবে। তাহলে 10c 5 এর মান কত দেখো তো, এই যে 10, এই যে c, এই যে 5। সো দেখো 10c 5 এর মান হচ্ছে আমাদের 252,
52, আর এইখানে 252 সাথে 1 এর উপর 5 আছে, 1ই থাকবে, 252 সাথে 1 গুণ করলে 252ই হবে, আর আছে হচ্ছে y⁵ এখন তোমাকে ওই জায়গায় বলে দিতে পারতো যে মধ্যপদ বের করো এবং y এর সহগ নির্ণয় করো, তাহলে y এর সহগ, আবার এটা হচ্ছে পুরোটা মধ্যপদ, আবার যদি বলতো y এর সহগ কত, এই যে y এর সহগ হচ্ছে 252, একেবারে সোজা, জিনিসগুলা সোজা। তাহলে এইটা আমি দেখাইলাম কিসের ক্ষেত্রে, এইটা আমি দেখাইলাম যখন আমাদের এই পদ সংখ্যা বিজোড় হয়, যখন পদ সংখ্যা কি হয় 11 হয়, 7 হয়, পদ সংখ্যা যখন বিজোড় হয় তখন আমরা ফিক্সড একটা কি পাই, মধ্যপদ পেয়ে যাই। এখন আমি তোমাদেরকে দেখাবো যদি পদ সংখ্যা জোড় হয় কিভাবে। ওকে, লক্ষ্য করো, সাপোজ আমি তোমাদেরকে এইভাবে দিয়ে দিলাম, কি আছে দেখো, সাপোজ দিয়ে দিলাম হচ্ছে 3 প্লাস জেড হোল টু দি পাওয়ার, আমি দিয়ে দিলাম হচ্ছে কি দিয়ে দেবো বলো, এর হোল টু দি পাওয়ার দিয়ে দিলাম হচ্ছে 7, হোল টু দি পাওয়ার 7 দিয়ে দিলাম। এখন বললো যে এইটার মধ্যপদ নির্ণয় করো, কি বলছে, মধ্যপদ। আচ্ছা, তাহলে তোমার শর্টকাট কি ছিল, যে আমাদের পদ সংখ্যা কয়টা হবে, যেহেতু এখানে 7 আছে তাহলে পদ সংখ্যা হবে 8টা, তাহলে তুমি লিখবা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা লিখবা, এভাবে 8 পর্যন্ত লিখবা, কারণ আমাদের পদ সংখ্যা 8। এখন দেখো তো আমাদের মধ্যপদ কোনটা, তুমি যদি একটু খেয়াল করো যে এই পাশে আমি বাদ দিচ্ছি একটা, একটা বাদ দিলাম, আবার একটা বাদ দিলাম, এ পাশ থেকে একটা বাদ দিলাম, আবার এ পাশ থেকে একটা, এ পাশ থেকে একটা কেটে দিলাম। এখন তুমি যদি এখন এ পাশ থেকে এইটা দাও, তাহলে এ পাশ থেকেও একটা দিতে হবে, তখন তো আর কোনো সংখ্যাই থাকে না। সো তোমাকে তাহলে এখানে দেখতে হবে, এখানে তোমরা যারা এগুলো এক্সপার্ট, তোমরা এগুলো প্রত্যেকে এই বেসিক গুলো জানো, তার মানে হচ্ছে এখানে আমাদের মধ্যপদ এই 4 এবং 5, কারণ এখান থেকে 3টা নিয়েছি, এখান থেকে 3টা নিয়েছি। এখন আমি যদি এটা বর্ধিত করে 5 এ আসতে চাই, তাহলে অবশ্যই এটা বর্ধিত করে 4 এ আসতে হবে, যদি আসো তাহলে তো মাঝে আর কোনো পদই থাকলো না, তাহলে কি করতে হবে, এই পর্যন্তই অফ রাখতে হবে, মাঝে যে দুইটা এখন থাকবে এই দুইটা হবে হচ্ছে আমাদের মধ্যপদ। কথা ক্লিয়ার? তাহলে এখন তুমি এই 4তম পদ নির্ণয় করো, সেটা একটা মধ্যপদ, 5তম পদ নির্ণয় করো, সেটাও একটা মধ্যপদ, অর্থাৎ দুইটা অ্যান্সার হবে। তাহলে 4তম পদ কি হবে বলো, এই যে নিয়ম আমরা সবাই শিখেছি, আমাদের n এর মান 7, তাহলে 7c যেহেতু 4তম পদ তাহলে 3, আর তাহলে আমাদের প্রথম পদ ছিল 3, এর উপর কত হবে, 7 থেকে 3 বিয়োগ করলে 4, আর দ্বিতীয় পদ z, z এর উপরে যাবে 3, এটা হচ্ছে আমাদের 4তম পদ। তাহলে এটা সমান কি 7c3, জাস্ট একটু তুমি 7c3 লিখো, দেখো 7c3 এর মান কত, সরি আমি 7 ভাগ 3 লিখছি কেন, 7 এই যে শিফট চাইপা ভাগে চারতে হবে, 7c3, এখন 3 এর মান কত হচ্ছে 35, তাহলে 35, এখানে আবার আরো কি আছে, 3 এর উপর 4 আছে, হ্যাঁ 35 এর সাথে এই 3 এর উপর 4 গুণ করতে হবে, তাহলে 3 টু দি পাওয়ার 4 কত আসে, 81, এই 81-র সাথে 35 এ গুণ করতে হবে না, করতে হবে, তাহলে আমাদের টোটাল যেটা আসে 28, 35 আর হচ্ছে কি জেড কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের 4তম পদ, এটাও মধ্যপদ, আবার 5তম পদটাও হবে মধ্যপদ। এখন তুমি কি করবে, তাহলে 5তম পদটাও নির্ণয় করো, জাস্ট একটু খেয়াল করো 5তম পদটা কি হয়। সো যেহেতু 5তম পদ তাহলে আমাদের 7c4 হবে 5তম পদ, তাহলে এখানে 4 হবে। এখন তোমার প্রথম পদ ছিল 3, 3 এর উপর কত যাবে, 7 থেকে 4 বিয়োগ করলে অবশ্যই 3 যাবে, যাবে কিনা, আর দ্বিতীয় পদ ছিল জেড, জেড এর উপর কত যাবে, এই 4 যাবে। সো এইখানে জাস্ট একটু খেয়াল করো 7c4 এর মান কত আসে, সো আমি লিখলাম 7, এরপরে সি, এরপরে হচ্ছে 4, তাহলে এর মান চলে আসে কত, 35। তাহলে এই 35 কি লিখবা না, এই যে 3 এর উপর কিউব আছে, 3 এর উপর কিউব দিলে আবার পাবো হচ্ছে আমরা এখানে কত পাবো, এখানে আবার পাবো হচ্ছে 27, তাহলে এই 27 এর সাথে এইটা 35 গুণ করতে হবে, গুণ হচ্ছে 27, তাহলে আমরা টোটাল পাচ্ছি 945, আর ওইখানে থেকে যাচ্ছে z টু দি পাওয়ার 4, তাহলে টোটাল এই দুইটা কিন্তু হবে হচ্ছে আমাদের মধ্যপদ, এই দুইটা হবে কি আমাদের এই 3 প্লাস জেড হোল টু দি পাওয়ার 7 এর মধ্যপদ। অর্থাৎ যদি এইখানে আমাদের পদ সংখ্যা জোড় হয়, এখানে আমাদের n এর মান বিজোড়, তার মানে এর সাথে 1 যোগ করলে হবে 8, যেটা জোড়, তাহলে পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে আমাদের কয়টা হয়, দুইটা মধ্যপদ বের করতে হয়, আর পদ সংখ্যা যদি আমাদের এখানে বিজোড় হয়, এখানে যদি n এর মান জোড় হয় তাহলে n এর সাথে আমরা 1 যোগ করলে পাবো হচ্ছে 8 প্লাস 1 9 পাবো, অর্থাৎ বিজোড় পাবো। তাহলে পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে আমরা মাঝ থেকে একটা মধ্যপদ পাই। এখন এইভাবে তুমি কি করতে পারো, মধ্যপদ নির্ণয় করতে পারো। আর আদারওয়াইজ তোমার কি হতো, ওই যে এইখানে যদি অনেক বড় থাকতো তোমাকে পুরোটা বিস্তৃতি করতে হতো, দেন দেখতে হতো আমাদের মধ্যপদ কোনটা আসে, অনেক কঠিন হয়ে যেত না, অনেক কঠিন হয়ে যেত। তাহলে তুমি কি জানলা, প্রথমত জানলা কিভাবে যে কোনো একটি
যে কোনো একটি পদ নির্ণয় করতে হয়, এইটা তুমি কিন্তু প্রথমত জানলা। আর দ্বিতীয়ত এইটা যখনই জানলা তখনই তুমি বুঝতে পারলা যে যে কোনো ভাবে আমরা মধ্যপদ তাহলে নির্ণয় করতে পারি। এই যে যে কোনো একটি পদ নির্ণয় করা যারা শিখেছে তারা মধ্যপদ নির্ণয় করাও শিখবে। এখন তোমাকে ওই জায়গায় বলে দিতে পারে এই মধ্যপদের এক্স এর সহগ বা যেটা থাকে, এখানে জেড আছে, জেড এর সহগ বের করতে বলা হতো, তাহলে তুমি ওই জেড এর আবার সহগটা জাস্ট লিখবা। এগুলো একেবারে সোজা জিনিস, যারা একটু মেধাটা খাটাইতে পারো, একটু ভালো স্টুডেন্ট আছো, তারা কিন্তু এগুলো পারবা। যারা কিছুই পারো না তারাও এই জিনিসগুলো বুঝবা। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের এই পর্যন্ত পড়া। এরপরে আমি জাস্ট একটা জিনিস নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করব, একটা জিনিস, সেটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে। ওকে, আমরা কি জানবো এখন? ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে একটু জানবো। সো ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে কিভাবে জানতে হয় জাস্ট একটু খেয়াল করো। সাপোজ ফ্যাক্টোরিয়াল চিহ্নটা হচ্ছে ঠিক এইরকম একটা চিহ্ন। সো আমি সাপোজ দিয়ে দিলাম হচ্ছে কি দিয়ে দিলাম যে 4 ফ্যাক্টোরিয়ালস, তাহলে এইটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা বোঝাই হচ্ছে আমাদের 4 × 3 × 2 × 1। ক্লিয়ার কিনা? একেবারে ক্লিয়ার। এখন যদি আমি তোমাদেরকে বলি 5 ফ্যাক্টোরিয়ালস, তোমরাই বলো কি হবে? 5 × 4 × 3 × 2 × 1। ক্লিয়ার কিনা? এখন যদি তোমাকে আমি বলি 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কি হবে বলো? এটা হবে হচ্ছে 3 × 2 × 1। সোজা না? সোজা। 2 ফ্যাক্টোরিয়াল, এটা কি হবে? 2 × 1, মানে 1 পর্যন্ত গিয়ে থেমে যাবে, ধারাবাহিকভাবে কমতে কমতে 1 এ গিয়ে থেমে যাবে, নিয়ম। এখন আমি যদি বলি তাহলে 1 ফ্যাক্টোরিয়াল কত হবে বলো? 1, 1ই হবে, কারণ এর নিচে তো আর কিছু নেই, 1 এর নিচে আর যেতে পারবে না এটা। এখন তোমাকে যদি বলি 0 ফ্যাক্টোরিয়াল, এখন এইটা বলো। সো অবশ্যই বলবা 0, কিন্তু ভুল। কারণ কি? এইটার কারণ এখন তোমাদেরকে একটু বোঝাচ্ছি। আচ্ছা, এখন এইগুলোর মাধ্যমে কিভাবে অঙ্ক করতে হয় সেটা একটু দেখো। সাপোজ আমি এইভাবে তোমাকে বললাম যে, দিলাম যে 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইটা সমান আমি কি এইভাবে লিখতে পারি না? তোমাকে আগে এইটা শেখাই। এইটা সমান কি আমি লিখতে পারি না যে 6 × 5 ফ্যাক্টোরিয়াল, বলো লিখতে পারি কিনা? অবশ্যই পারি। কারণ কি? সো এইটা সমানই কিন্তু তুমি লিখতে পারো 6 × 5 ফ্যাক্টোরিয়াল এর মান কত? এই যে এইটা 5 × 4 × 3 × 2 × 1। ওই যে এই 6 ফ্যাক্টোরিয়াল সমান হয়ে গেল 6 × 5 × 4 × 3 × 2 × 1। জাস্ট একটু বিপরীত ক্রমে দিয়েছি। একেবারে সোজা না? সোজা। এখন আমি তোমাকে বললাম যে 5 ফ্যাক্টোরিয়াল, আমি কি এইটা সমান এইভাবে লিখতে পারি না? যে আমি কি লিখতে পারি যে 5 × 4 ফ্যাক্টোরিয়াল, পারি কিনা বলো? পারি। কারণ কি? এইটা সমানই আমি লিখতে পারি। আবার 4 ফ্যাক্টোরিয়াল সমান কি আছে? 4 ফ্যাক্টোরিয়াল সমান আবার আছে 4 × 3 × 2 × 1। তাহলে 4 × 3 × 2 × 1 পর্যন্ত গেলে এই 5 তো থেকেই গেল, তাহলে এই 5 ফ্যাক্টোরিয়ালই চলে আসলো। এখন এই 5 ফ্যাক্টোরিয়াল সমান আমি আরো কি বলতে পারি? সাপোজ এইখানে এখন 4 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি? 4 ইনটু দেওয়ার পর আমি যদি এখন এইখানে আবার 3 ফ্যাক্টোরিয়াল দিই, কারো কোনো প্রবলেম আছে? নাই। কারণ কি? এইটা সমানই আবার আমি লিখতে পারি 5 × 4 × 3। এইখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 × 2 আসবে, এখন তারপর 1 আসবে, জাস্ট এটাই। এখন আমি যদি বলি 3 এবার 2 ফ্যাক্টোরিয়াল, এই 5 ফ্যাক্টোরিয়াল সমানই আমি এত ভাবে লিখতে পারতেছি ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। কারণ কি? এই 2 ফ্যাক্টোরিয়াল সমানই আবার কি 2 × 1। ওকে, আচ্ছা, এবার লক্ষ্য করো আমি কি আসবে? 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2, 2 × 1 আসবে, বাট আমি এখানে লিখে দিলাম ইনটু 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, ওই একই কথা। তাহলে দেখো এই 5 ফ্যাক্টোরিয়ালকে কিন্তু আমি এইভাবে 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 সাজাইতে পারি, পারি কিনা বলো? আচ্ছা, আমি আরেকভাবে আমি আরো একটা দেখাচ্ছি। সাপোজ তোমাকে বলে দেওয়া হলো যে 10 ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল মানে কি কি হবে বলো? আমাদের 10 × 9 × 8 মানে ধারাবাহিকভাবে কমতে কমতে একে আসবে, গুণ আকারে কমতে কমতে কোথায় আসবে? একে আসবে। বাট আমি যদি এইভাবে লিখি, সাপোজ আমি লিখলাম 10 × 9 ফ্যাক্টোরিয়াল, কোনো কি সমস্যা আছে? কারণ নাই, কারণ এই 9 ফ্যাক্টোরিয়াল সমান আবার আমাদের আসবে 9 × 8 সব মিলিয়ে ওই 10 ফ্যাক্টোরিয়ালই পাওয়া যাবে। এইটা সমান আবার আমি লিখতে পারি 10 × 9 × 8 ফ্যাক্টোরিয়াল, বা আমি লিখতে পারি 10 × 9 × 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল, পারি কিনা? পারি। এগুলো সোজা, এগুলো সবাই বুঝতে পারছো আশা করি এই জিনিসটা। আছে, এখন আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, একটু জাস্ট লক্ষ্য করো। আমি যদি তোমাদেরকে ফ্যাক্টোরিয়াল জিনিসটা এইভাবে বুঝাই, আমি এইবার তোমাদের এই 0 ফ্যাক্টোরিয়াল এর মানটা কি আসবে সেইটা বোঝানোর জন্য আমি একটা জিনিস করতেছি। আচ্ছা, লক্ষ্য করো, সাপোজ আমাদের এই রকম আছে যে 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইটা সমান আমি কিন্তু লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল
ডিভাইডেড বাই 7, বলো পারি কিনা? কেমন করে পারি? আচ্ছা এইটা আমি তোমাদেরকে বোঝাই। 7 ফ্যাক্টোরিয়াল সমান কি আসবে? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 7। এখন দেখো এই সেভেন কেটে গিয়ে আমাদের কি থাকলো? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আর এইটা সমান আমি কিন্তু লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল। পারি কিনা? কারণ 6 5 4 3 2 1 এভাবে গেছে যে এটা 6 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই 6 ফ্যাক্টোরিয়ালকেই আমি কিন্তু লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1। কারণ এইখানে 7 ফ্যাক্টোরিয়াল বলতে 7 থাকবে, এই 7 কেটে গিয়ে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল থাকবে। ঠিক একইভাবে আমি যদি এবার 5 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করি তাহলে কি আসবে বলো? উপরে দেব আমি 6 ফ্যাক্টোরিয়াল, নিচে দেব 6। কারণ এই 6 ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে কি আসবে? এইরকম আসবে 6 5 4 3 2 1, নিচে আছে আবার 6। এই 6 কেটে গিয়ে এই যে আমাদের 5 ফ্যাক্টোরিয়ালটাই থেকে যাবে। 5 4 3 2 1 অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়ালই থেকে যাবে। একটু মেধাটা খাটাও, দেখবে এগুলো সহজ। এরপরে দেখো 4 ফ্যাক্টোরিয়াল সমান আমি কি লিখতে পারি বলো? লিখতে পারি না 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5? পারি কিনা? অফ কোর্স পারি। কারণ এখানে 5 ফ্যাক্টোরিয়াল বলতে আমার কি বোঝাবে? 5 4 3 2 1। আর নিচে যেহেতু 5 আছে অর্থাৎ এই 5 কেটে গিয়ে আমাদের 4 3 2 1 যেটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল থেকে যাবে। একটু মেধা রাখা দাও। এরপরে দেখো 3 ফ্যাক্টোরিয়াল কি হবে? ওই নিয়মেই উপরে তাহলে দেব 4 ফ্যাক্টোরিয়াল, নিচে দেব 4। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 2 1, নিচে আছে 4। এই 4 কেটে গিয়ে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল থাকলো। 3 2 1 মানে কি 3 ফ্যাক্টোরিয়াল। এবার দেখাই 2 ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে? উপরে দেব 3 ফ্যাক্টোরিয়াল, নিচে দেব 3। অর্থাৎ তাহলে কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল 3 2 1 আর নিচে 3। তাহলে এই 3 কেটে গিয়ে 2 আর 1 থাকলো, যেটা হচ্ছে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। এইবার একটু লক্ষ্য করো 1 ফ্যাক্টোরিয়াল সমান কি হবে? জাস্ট উপরে দেব তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে দেব 2। তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল সমান 2 1 আর নিচে আছে 2। এই 2 কেটে গিয়ে 1 থাকলো, আর এই 1 হচ্ছে আমাদের 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক একই ভাবে এইবার লক্ষ্য করো তো তাহলে 0 ফ্যাক্টোরিয়াল কি হয়? 0 ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে আমরা উপরে দেব 1 ফ্যাক্টোরিয়াল, নিচে দেব 1। সোজা নয়? তাহলে এখন লক্ষ্য করো 1 ফ্যাক্টোরিয়াল সমান আমরা 1 পাবো, নিচে 1। এই 1 কাটলে আমরা 1 পাবো। তার মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল সমান 0 নয়, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। ক্লিয়ার না? একেবারে সোজা জিনিস। তাহলে ফ্যাক্টোরিয়ালের যে কাজগুলো বা নিয়মগুলো, আশা করি এগুলো ধরতে পারছো। এখন তোমাদের এমসিকিউ মোটামুটি ভাবে সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার। বিশেষ বিশেষ এমসিকিউ গুলো ক্লিয়ার, বাট সিকিউ এর ক্ষেত্রে একটু আলাদা আলাদা নিয়ম, একটু এই নিয়মগুলোই জাস্ট তোমাকে একটু ভিন্নভাবে শিখতে হবে, আরো একটু ভিন্নভাবে করতে হবে। সেইটা কখন শিখাবো? যখন আমি সিকিউ তোমাদেরকে করাবো তখন শিখাবো। তাহলে তোমাদের কাজ কি হবে? উচ্চতর গণিতের ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক পাবে, বাট তোমরা কোথায় ঢুকবে বলো তো? তোমরা 10 নম্বর অধ্যায়ে ঢুকবা। উচ্চতর গণিতে ঢুকে প্রথম পর্ব, যেটাতে আমি বিস্তারিত আলোচনা করেছি, দ্বিতীয় পর্ব, কারণ প্রথম পর্ব ছাড়া তুমি এই দ্বিতীয় পর্ব আশা করি বোঝো নাই। আর দ্বিতীয় পর্ব দেখার পরে এমসিকিউ ক্লাস, সিকিউ ক্লাস এগুলো ধারাবাহিকভাবে দেখে নেবে। টোটালি তোমার 10ম অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে, এবং আমি যেগুলো বলবো এখান থেকেই সিকিউ এমসিকিউ ইনশাআল্লাহ আসবে। সো অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবে, ফেসবুক পেজের পাশে থাকবে, ফেসবুক গ্রুপের সাথে থাকবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।